পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৩৩। ডক্টর মেহরাব তিক্ত খেয়ালে তাকাতেই বর্ণর চক্ষু হাসল। দুজনের কর্নিশ হালকা কুঁচকে আসে, তাতে খেয়াল করে দুষ্টমি মিশ্রিত গাম্ভীর্যতা। আলগোছে হাত বাড়িয়ে দিয়ে পরিচয় দেওয়ার মতো করে বলল ভ্রু উঁচিয়ে, আশফিয়ান বর্ণ। মেহরাব হাতটার দিকে চেয়ে সৌজন্য হাসে, হ্যান্ডশেক করে বলে রকেস্টার। কাজ ঝাঁকায় বর্ণ, দৃষ্টি চঞ্চল পঙ্খির মতো ডানে বায়ে ঘুরে। হাত গুটিয়ে মেহরাব বুকে ভাঁজ করে ছোট ছোট চোখে বলল দন্ত মিষ্টিত গলায়, মেবি গানের জগতের বাইরে গিয়ে আপনাকে অন্যভাবে চিনি, দেখেছি, কিন্তু আমার তরফ থেকে আমাদের সাক্ষাৎ এই প্রথম। ইতোপূর্বে আপনাকে কখনো দেখেছি মনে হয় না। জিভে চুকচুক শব্দ তুলে বলে সরি। সময় ব্যয় না করে মুখের উপর নাকচ করে দিয়ে মৃদু হাসল বর্ণ। তার কণ্ঠে কোনো ইতস্তত বা সংকোচ ছিল না, অবশ্য থাকার কথাও নয়। এভাবে মুখ চালাতে সে বরাবরই পটু। ডক্টর মেহরাব কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা প্রকাশ না করে অপ্রস্তুত হাসল। ঘাড়িসো ঝুঁকিয়ে তর্জনীতে কপাল চুলকে বলে, হতে পারে আমার দেখা ভুল। আপনার বোন নাকি? তার শেষের ইঙ্গিত ছিল সুখের দিকে। এক মুহূর্তের জন্য বর্ণ থমকালো। ফুল তার বোন? অনেকটা তেমনই, তবে ভেতর থেকে কেউ একজন বিরোধ করে উঠল যেন। অযথা শীতল মেজাজ বিগড়ে যেতে ধরে। বোবা ফুল কোন সুখে তার বোন হতে যাবে? তামিজ শিকদার অল্প কিছু আহার করলেও রুবায়েত মুখে কোনো কিছুই তুলতে নারাজ। তিনি মেয়েকে ছাড়া কিছুতেই মুখে খাবার তুলবেন না, গলা দিয়ে খাবার নামবে না যে। আজাদ শিকদারতে মান্য করেন সকলে। পরবর্তীতে তিনি বুঝিয়ে শুনিয়ে বলতে গুনে গুনে ৫ লোকমা ভাত খেলেন। আজাদ শিকদারের ফ্ল্যাটে রান্না করেছিলেন সাইমা বউ আর তোহফা মিলে। ফ্রিজে গরুর মাংস রাখা ছিল। বৈঠক বসেছিলেন ২ ভাই। মেয়ের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত তামিজ শিকদার ক্ষান্ত হবেন না। তবে এসবের আগে শোকে সুস্থ হওয়া চাই। স্টিয়ারিংয়ে হাত চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে বর্ণকে অবলোকন করছে মাহির। চোখ বুজে বর্ণ শীতে মাথা এলিয়ে রেখেছে। মুখে এখন মাস্ক টাক্স নেই। ডান হাতের মুঠোয় প্রেসিং বলে চাপ প্রয়োগ করছে নিজ ধ্যানে। মস্তিষ্কে কি খেল চলছে মাহির ধরতে পারছে না, তবে কিছু একটা যেন চলছে তা নিশ্চিত। জানতে চাইলো অল্প আওয়াজে, বস আপনাকে কেমন অন্যরকম দেখাচ্ছে? কোনো বিষয়ে চিন্তিত? বর্ণখানিক ঘাড় বাঁকিয়ে এক চোখ খুলল প্রথমে। সুচালো চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো ভ্রু নাচিয়ে, তোর এমন মনে হচ্ছে? আলবাত মনে হচ্ছে। অবোধ শিশুর মতো মাথা ঝাঁকায় মাহির। বর্ণ সোজা হয়ে বসল। প্রলম্বিত এক শ্বাস ছেড়ে চুলে হাত গলিয়ে এলোমেলো করে ঠোঁটে ঠোঁট গুজে হঠাৎ মাহিরের দিকে ফিরল। বর্ণর মনে কি চলে সবকিছু মাহিরকে কিংবা যে কাউকে বলার প্রয়োজন বোধ মনে না করলেও কিছু কিছু বিষয়ে নির্বিকারে বলে দেয় স্বেচ্ছায়। এবারও বোধ করি ব্যতিক্রম হলো না। মাহির সামনে ধ্যান রেখে ক্ষণে তার মতিগতি ধরার চেষ্টা করছে। বুকের বাঁ পাশে ডান হাতের তর্জনী ঠেকালো বর্ণ। বক্ষস্থলে গোল গোল করে ঘুরিয়ে বলল, শহর ছাড়তে ইচ্ছে করছে না। এখানে কেমন অস্থির লাগে, মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ। মাহির অনেকক্ষণ তার কথাগুলোর মর্মার্থ আয়ত্ত করার লক্ষ্যে চুপ করে রয়। অতঃপর বুঝতে পারে শহরের সুখকে রেখে ফিরতে অস্থির লাগছে বর্ণর। চকচক করে উঠল মাহিরের চোখ। বলল, বোনের মুমূর্ষ অবস্থায় রেখে যে কোনো ভাইরই দূরে যেতে কষ্ট হবে। টেনশন নেবেন না বস, শি ইজ নট মাই সিস্টার। দাঁতে দাঁত নিষ্পোষিত করে বর্ণ হিসিয়ে উঠল। মাহির এমন চোখে দেখলো যেন এখনই টুটি চেপে ধরবে। সে ভড়কায়। জোরপূর্বক হাসার চেষ্টা করে ডোরের সাথে ছেটে গিয়ে মিনমিন করে বলল, তাহলে কি স্যার? কাজিন। ও তো একই হলো। এক নয়, শুনিসনি? বললাম না মাত্র। মাহির বিস্মিত দৃষ্টিতে তাকায় ঝাঁকিয়ে। হ্যাঁ, বুঝিয়ে স্টিয়ারিংয়ে চোখ রাখে। কেটে যায় অল্পক্ষণ। বোধ সংকটে পড়ে মাহির। তোফাকে বোন দেখতে দ্বিধা না হলেও সুখের বেলায় অন্য নিয়ম কেন? দুজনেই তো কাজিন। তুফাকে ইঙ্গিত করে বহুবার বোন সম্বোধন করে কথা বলেছে সে। তখন তো বর্ণ এমন রিয়্যাক্ট করেনি। ও রোজ আমার স্বপ্নে আসে। বর্ণ অন্যমনস্ক। চোখের তারায় জলজল করছে অদৃশ্য এক অনুভবে। ঠোঁটে অবচেতন মনে হাসি লেপ্টে আছে। মনে হলো ছিটে হেলান দিয়ে দুনিয়া থেকে ভিন গ্রহে পাড়ি দিয়েছে কি সব এলোমেলো ভাবনা সমেত। অস্ফুট স্বরে কথাটি বলল মাহিরের কানে সূচের মতো গিয়ে বিঁধল। তখনই ধরফড়িয়ে তাকালো পাশে। চোখের পলক না ফেলে সন্ধিয়ান গলায় জানতে চাইল, সে স্বপ্নে দেখা দিলে আপনার ভালো লাগে? আগে খুব রাগ হতো, আজকাল হয় না, ভালোই লাগে। মাহির বুকে হাত চাপে নিজের। তার বুক কেন ধক ধক করছে? হার্ট অ্যাটাক আসবে নাকি? ফ্যাল ফ্যাল করে সে বর্ণর দিকে চাইল।
এই প্রথম নারী বিষয়ক অনুভূতি কথন হচ্ছে তাদের। এর আগে বর্ণ কোনো মেয়ের ভাবনায় আনমনা হতে দেখেনি। তার অন্তত মনে পড়ে না। ওর কথা মনে হলে হৃদয় কাঁপে, একটু আধটু কাঁপে হয়তো। বর্ণ বোধ হয় নিজের খেয়ালেই নেই, অথবা আছে, আঙুলের ঠোঁটে ছুঁয়ে চোখ বুজে আছে। মাহিরের মন বলছে বস নির্ঘাত এখন সুখকে কল্পনা করছে। দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয় মাহির। পুনরায় জানতে চাইল বস বস, ওর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছে করে। দূরে থাকলে ভেতরে অস্থির অস্থির লাগে, মনে হয় কিছু একটা নেই। বর্ণ এর মতো কিছু একটা বলল মনে হয়। মাহির স্পষ্ট শুনতে পায়নি। তার মনে নেচে কুদে উঠে অবিলম্বে। ঠোঁটে প্রশস্ত হাসি টেনে বর্ণর অপছন্দনীয় কথাখানা বলে বসলো ফুরফুরে সরে। বস, আপনি প্রেমে পড়েছেন, যেভাবে তুই তোহফার উপর পড়েছিস। প্রজ্বলিত মোমে পানি পড়লে যেমন কাল বিলম্ব না করে আগুন নিভে যায় ধপ করে, তেমনি মাহিরের ঠোঁট থেকে হাসি বিলুপ্ত হয়ে গেল তৎক্ষণাৎ। স্টিয়ারিং চালাতে ভুলে বসলো প্রায়। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল স্তব্ধ মুখাভাবে। বর্ণ চোখ বুঝেই হুঁশিয়ারি দেয়, সামনে তাকা, অ্যাক্সিডেন্ট আমার কিছু হলে মাটির তলায় জ্যান্ত পুঁতে রেখে দেব তোকে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে যায়। বাড়িতে পা রাখতেই ছুটে আসে নোরা। বর্ণর হাতের মুঠোয় তার ছোট্ট হাত আঁকড়ে সামনে এগিয়ে যায়। নোরা হাস্যহীন মুখে কাতর গলায় বারবার করে বলছে, সুখকে দেখতে যাব। এরপর আবার যখন যাবে তখন আমায় নিয়ে যাবে তো বর্ণ। হানিফা বেগম ড্রয়িং রুমে ছিলেন সে সময়। বর্ণ পাশ কাটিয়ে যাচ্ছিল। তিনি থামিয়ে দিলেন এক বাক্যে, মাইয়াটার কি অবস্থা এখন দাদু ভাই? আইজা বেরিয়ে এলেন উভ্রান্তের মতো। ছেলে মেয়ে শূন্য বাড়িটা কেমন প্রাণহীন হয়ে আছে গত কয়েকদিন ধরে। কেউ হাসে না খিলখিলিয়ে, কেউ খুনসুটি করে না। রোজ ভিডিও কলে ওপাশের অবস্থা দেখতে ভুল না হলেও সুখকে দেখতে পেয়েছেন মাত্র একবার, তাও অল্পক্ষণের জন্য। বন্য ফিরবে তা মাহির অবগত করে দিয়েছিল। হানিফা বেগমের প্রশ্নে বুঝতে পারলেন তিনি সহ সকলে বর্ণের অপেক্ষায় বসেছিল। যদিও সকলে বলতে বর্তমানে হানিফা বেগম, নোরা আর আইজাই আছেন। হানিফা বেগমের মাইয়াটার কি অবস্থা প্রশ্নটার উত্তর একদিন আগে অবশ্য তামিজ শিকদার দিয়ে দিয়েছিলেন। শুনে কি করবেন আম্মা? মৃত্যুর সাথে লড়ছে আমার মেয়েটা। আপনি তো ওকে কখনো মেনে নেননি নাতনি হিসেবে। খুশি হন এবার? ফোনের ওপাশে থম মেরে বসেছিলেন বৃদ্ধা। খানিক পর ধরা আসা গলায় জবাব দিয়েছিলেন, ওরে আমি কোনোদিন আদর দেই নাই তা ঠিক, কিন্তু ওর সাথে এমন কিছু হোক ওইটাও চাই নাই বাপ। ওর এখন কি অবস্থা তুই একবার নিজে মুখে আমারে কনা। বড় বৌমা কয় ও নাকি ঘুমাইয়া আছে, কখন উঠবে কেউ জানে না। হানিফা বেগম আইজার যা যা প্রশ্ন কিংবা উৎকণ্ঠা তার উত্তর দিয়েছে মাহির। আইজার সাথে দুই বাক্যের কথা শেষ করেই বর্ণ নিজের কক্ষে চলে গিয়েছে তখন। আমিন সর্দার তামিজ শিকদারের মতোই একজন বিজনেসম্যান। লস খেয়ে বিজনেস প্রায় লাঠি ওঠার পথে। এবারে 3.5 কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে গেলে পথে বসা থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই পথে বাধা ছিলেন শিকদাররা। ডিল পাওয়ার সম্ভাবনা তাদের বেশি রয়েছে, তাই ফোন করে নিয়ম করে হুমকি দিতেন তামিজ শিকদারকে। ডিল ছেড়ে না দিলে যে কোনো একদিক দিয়ে যে কোনো ক্ষতি করে দেবে। রাত 9টা। শহরের ধূসর কালো আঁধারের হাতছানি। রোডে ছোট বড় যানবাহনের চলাচল লেগেই আছে। আমিন সর্দার বাড়ি ফিরছিলেন পায়ে হেঁটে। কাছে ওনার 3তলা বাড়িটি। স্ত্রী এবং 4 সন্তান নিয়ে সেখানেই তার বসবাস। হঠাৎ একটা গাড়ি এসে থামলো। আমিন চলা থমকে দিয়ে তাকাতেই চোখের পলকে তাকে কোনো একটা দানবীয় হাত খিস্টে তুলে নিয়ে সাই সাই করে চলে বাকি গাড়িদের সাথে মিলেমিশে গিয়ে একসময় কোথাও ফারার হয়ে গেল।